গেমিং ফোন Redmi K50 গেমিং এডিশন। এই স্মার্টফোনের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছিল। দাম কেমন, কী কী অফার করছে সব কিছু জানতেন। আজকের ভিডিওতে আমরা জাস্ট টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করব। আমাদের কাছে এই স্মার্টফোন কতদিন যাবত আছে আপনারা নিজেরাই জানেন। পোকো F4 GT আর Redmi K50 গেমিং এডিশন দুটি স্মার্টফোন একই। চায়নাতে লঞ্চ হয়েছিল Redmi K50 গেমিং এডিশনে, যা চাইনিজ ভ্যারিয়েন্ট আর কি, আর গ্লোবালি পোকো F4 GT। এই ফোনটা বাইরে দিক থেকে কি Redmi K50 গেমিং এডিশন, বাট ভিতরে হলো গিয়ে পোকো F4 GT, মানে পোকো লঞ্চার দিয়ে এসেছে। এতে করে সুবিধা, আমরা মানে গ্লোবাল ফোন ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা মজা পাই, সো ওটাই পাবেন। চাইনিজ ভ্যারিয়েন্ট হলে অনেক জায়গায় রেস্ট্রিকশন থাকে আর কি। সো স্মার্টফোনটা কেমন রেজাল্ট করলো আমাদের এই কয়েকদিনের ইউজেসে, সেগুলো জানবো আজকের ভিডিওতে। ভালো দিক খারাপ দিক এভরিথিং। আমাদের কাছে রিভিউ ইউনিট পাঠিয়েছিল সেলটেক বিডি, যাদের সব আপনারা এই স্মার্টফোনের দুটি ভ্যারিয়েন্টই পেয়ে যাবেন, 8GB 12GB। রাইট নাও এর প্রাইস 50,000 টাকার আশেপাশেই রয়েছে। ডেসক্রিপশন চেক করে নেবেন কোন ভ্যারিয়েন্টের কেমন দাম। বসুন্ধরা সিটি লেভেল 5-এ সেলটেক বিডির শপ রয়েছে, তাদের সবে বর্তমান সময়ের সমস্ত রকম জনপ্রিয় স্মার্টফোনগুলি অ্যাভেলেবেল পাবেন। ওকে, সো বক্স কন্টেন্ট ডিজাইন নিয়ে যেহেতু আগে আলোচনা করা হয়েছে, ওই বিষয়গুলোতে আমি না যাই, সরাসরি আমরা জাম্প করবো একদম এর পারফরমেন্স সেকশনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে এসেছে এই স্মার্টফোন। 8 Gen 1 রাইট নাও যদি আমরা কিনতে চাই ফ্ল্যাগশিপ স্মার্টফোনে, তাহলে আমাদেরকে অলমোস্ট 1 লাখ টাকার মতো খরচ করতে হয়, বা দেখা গেছে আমাকে 80-90 হাজার টাকাও খরচ করতে হয়, বা আরও অনেক সময় আরও দাম দিয়ে আপনারা কিনেন। আবার দেখুন, সেই সেম প্রসেসরটাই আমরা মোটামুটি 50,000 টাকা বা একটু কমেও আপনি পেয়ে যাচ্ছেন। এটা র্যাম পাবেন দুই ভ্যারিয়েন্টে, যেমন 8GB এবং 12GB, 128GB স্টোরেজ, সেই সাথে 256GB স্টোরেজ রয়েছে। স্টোরেজ সলিউশন UFS 3.1। এখানে দুই ভ্যারিয়েন্টেই LPDDR5 এর র্যাম ব্যবহার হয়েছে। মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না, অর্থাৎ আপনি এখানে কার্ড স্লটে জাস্ট সিমই ব্যবহার করতে পারবেন, মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। যেহেতু ইহা শাওমির ফোন, এটা রান করছে MIUI 13 দিয়ে বেস্ট অন অ্যান্ড্রয়েড 12। MIUI 13 বা MIUIয়ের নিয়ে আমাদের একটু ভয় ভীতি থাকে। এখন পর্যন্ত এই স্মার্টফোনে সত্যি বলতে আমরা সেরকম কোনো ধরনের সমস্যা ফেস করিনি মানে এই না যে নেই, মানে ওই যে কি যেন একটা কথা আছে না, চোখে দেখা যাচ্ছে না বলে কি নেই, ওরকম একটা বিষয়। হ্যাঁ, এখন নেই, বাট ভবিষ্যতে আসলেও আসতে পারে। তো আমরা এই কয়েকদিন ব্যবহার করতে গিয়ে রেগুলার কাজ বাস একদমই ঠিকঠাকভাবে করতে পারছি। প্লাস গেমিং, হ্যাঁ গেমিংয়ের প্রসঙ্গে আমরা অবশ্যই যাব। তার আগে যদি মাল্টিটাস্কিং নিয়ে বলতে যাই, একসাথে ভারী অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার যে বিষয়গুলো, সেগুলো বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল। ইভেন এর র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো ছিল। একদম টপ লেভেলের প্রসেসরটি আপনি এখানে পাচ্ছেন, যার পারফরমেন্স আসলে এই স্মার্টফোনে ঠিকঠাকভাবে পাবেন। তবে এটাও ট্রু, আপনি যখন একসাথে ভারী কাজ কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়ে করবেন, স্মার্টফোনটা হিট আপ হচ্ছিল। যেহেতু এটা মেটাল বডির ফোন, দুপাশে গ্লাস, সো একটু হিট আপ হলেই হাতে সেটা ফিল দিতে পারে, যেটা আমরা পাচ্ছিলাম। তো আমরা মেপে দেখলাম মোটামুটি 35 ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করে। গেমিংয়ের প্রসঙ্গে, যেহেতু কোম্পানি ওটাকে দাবি করছে গেমিং ফোন, এবং মোটামুটি সেরকম একটা গেমিং ভাইব রয়েছে, তো গেমিংয়ে কেমন রেজাল্ট করলো সেটাই জানার বিষয়। হয়তো অলরেডি আপনারা জানেন, আমার আগের ভিডিওটা দেখে থাকলে, এই স্মার্টফোনে গেমিং ট্রিগার রয়েছে, ম্যাগনেটিক গেমিং ট্রিগার, যা মূলত পপ আপ মেকানিজম সিস্টেম, এবং এখানে একটা স্লাইডার রয়েছে, যা ঠেলে দিলে দেখবেন যে এখানে পপ আপ হয়ে দুইটা বাটন আর কি জেগে ওঠে। তো এগুলো প্রেস করে আপনি গেমিং করতে পারবেন, বিশেষ করে শুটার গেমের ক্ষেত্রে এটা আসলে কাজে লাগবে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এইখানে দুইটা বাটনকে হাইড করার জন্য দুইটা স্লাইডার আছে, যে দুইটা আবার উঁচু হয়ে থাকে আর কি। তো গেমিং ফোন, আমাদের মনে হতে পারে লঞ্চারটা হয়তো গেমিং ভাইবে এসেছে বা ওরকম কিছু, বা ভিতরে আরও স্পেশাল কিছু আছে। মোটেই সেরকম না। রেগুলার পোকোর স্মার্টফোনগুলো যেভাবে পোকো লঞ্চার দিয়ে রান হতে দেখি, একদমই সেরকম। তবে আপনি হ্যাঁ, এই দুইটা ট্রিগার অন করে নিলে সাথে সাথে দেখবেন যে গেমিং মুডে আপনাকে নিয়ে নেবে। সো গেমিং মুডে আমরা আসলে পোকোর অন্যান্য যে স্মার্টফোন বা রেডমির, শাওমির যে অন্যান্য স্মার্টফোনগুলো যে গেমিং মুডটা থাকে, একদম সেম অ্যাজ ইউজুয়াল সেম জিনিসই থাকছে এখানে। আমরা মোটামুটি ভারী কয়েকটা গেম খেলি, যেমন ধরুন COD, একদম ম্যাক্স সেটিংসে আমরা এই স্মার্টফোন থেকে 55 to 58 FPS খেলতে পারছিলাম, এবং লং টাইমেও কোনো ধরনের ফ্রেম ড্রপ বা লাইকের দেখা পাইনি। CODর ক্ষেত্রে ফোনটা একটু গরম হচ্ছিল, তবে সেটা একদম মানে এক্সেসিভ লেভেলের না। বাই দ্য ওয়ে, এই স্মার্টফোনে কিন্তু ডুয়াল ভেপর চেম্বার ব্যবহার হয়েছে এটাকে ঠান্ডা করার জন্য, যা বিশাল বড় সাইজের। এতে করে হয় কি, একটা জায়গায় শুধু গরম হয়ে থাকে না, জিনিসটা ছড়িয়ে দিতে পারে, মানে টোটালি ব্যাক সাইডের যে শেলটা সব জায়গায় ছড়িয়ে যায়। এতে করে হ্যাঁ, ফোনটা গরম হয়। 8 Gen 1 তো গরম হয়, আপনারা জানেনই, যা আবার দ্রুত সময়ে ছড়িয়ে পড়তে পারে। পাবজিতে আমরা আলট্রা এইচডি আলট্রা ফ্রেম রেটে খেলতে পারছিলাম, তবে আমাদের কাছে মনে হয়েছে বেস্ট রেজাল্ট পাওয়া যাবে HDR এক্সট্রিমে, এবং তাতে মোটামুটি 60 FPS কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল স্মার্টফোন। ইভেন অ্যাকশন মোমেন্টেও কোনো ধরনের আমরা ল্যাগ বা আটকে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করিনি। ফ্রেম রেটটা স্ট্যাবলভাবেই ধরে রাখতে পারছিল। পাবজিতে তুলনামূলকভাবে বেশি গরম হয় স্মার্টফোনটা, মোটামুটি বলা যায় 38-39-এর কাছাকাছি চলে আসে যদি লং টাইম আপনি গেম প্লে করেন। প্লে করছিলাম জিনশিন ইম্প্যাক্ট
ওইটার রেজাল্ট আমরা স্মার্টফোনের সাথে ভালো পেয়েছি এবং এটা যথেষ্ট ভারী একটা গেম, আপনারা জানেন অনেক স্মার্টফোনকে ভালো রকমের কাবু করতে পারে, বাট এই স্মার্টফোনের সাথে একটা ভালো রেজাল্ট দিচ্ছিল এবং পাবজির মতো একইভাবে এখানেও ফোনটা গরম হচ্ছিল। তবে ওই যে সুবিধা হলো এটাই যে ফোনের গরমটা মানে দ্রুত সময় ছড়িয়ে পড়ে। আপনি হ্যাঁ বডি ফ্রেমে একটু বেশি ফিল পাবেন, বাট এতেই করে গেমিংয়ের উপরে কোনো ধরনের ইম্প্যাক্ট পড়ে না। সো গেমিং ডিভাইস হিসেবে এটাকে আসলে অনায়াসে চয়েস করা যায়, বা আপনার বাজেট যদি অ্যারাউন্ড 50K হয়ে থাকে এবং গেমিংয়ের জন্যই হেভি পারফরমেন্সের জন্যই কোনো একটি স্মার্টফোন খুঁজে থাকেন, দেন এটা আপনার জন্য, আপনি চয়েস করতেই পারেন। আমরা অ্যাসপালস 9 প্লে করছিলাম, ওইটার রেজাল্টও ভালো পেয়েছি। সোজা কথায় গেমিং নিয়ে আমরা সন্তুষ্ট আছি। ডিসপ্লে স্মার্টফোনটিতে ঠিক আগের বারের মতোই আমরা ডিসপ্লে দেখছি 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টস হাই রিফ্রেশ রেট, 480 হার্টস টাচ স্যাম্পলিং রেট। টাচ স্যাম্পলিং রেটটা মানে এটা মানে সবসময় কনস্ট্যান্টলি একরকম ছিল না বলে আমার মনে হয়েছে। আর এতে কিন্তু 1 বিলিয়ন কালার্স থাকছে, প্লাস এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। ব্রাইটনেস ইনডোর আউটডোর বোথ জায়গায় আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবেন, ডিরেক্ট সানলাইটেও এটা ভিজিবল। ভালো বিষয় এই ডিসপ্লেটা একদম ক্লোজ টু অ্যাকুরেট কালার দেয়, মানে ওলেড প্যানেল বা সুপার অ্যামোলেড অনেক ফোনেই তো দেখি আমরা খুব বেশি বুস্ট আপ করে ফেলে, হ্যাঁ এটাও বেশ কালারফুল বাট ক্লোজ টু অ্যাকুরেট। ডিসপ্লের চিন বেজেল বেশ ন্যারো, বিশেষ করে এবারে লোয়ার চিনটাতে কিন্তু মানে খুবই ন্যারো রাখা হয়েছে। প্রিভিয়াস জেনারেশনে আমরা আরেকটু মোটা পেয়েছিলাম, সো এই জায়গাটা অবশ্যই ভালো লাগবে। ডিসপ্লের টপে সেন্টার পজিশনে সিঙ্গেল পানসল, এটাও খুবই ছোট এবং ডিসপ্লে টাচ রেসপন্সও আমরা ঠিকঠাকভাবে পেয়েছি। ওভারঅল সব কিছু মিলে আমার মনে হয় 50,000 টাকার মধ্যেও একদমই ঠিকঠাক আছে। বরাবরই হয়তো খেয়াল করছেন গেমিং ফোনগুলোতে পারফরমেন্সের দিকে যেমনটা গুরুত্ব দেওয়া হয় ঠিক ততটাই কম গুরুত্ব দেওয়া হয় হয়তো তার ক্যামেরাতে। এই ফোনটাতে বলবো মানে তার ব্যতিক্রম খুব একটা হয়নি, কারণ ক্যামেরা সেট আপ প্রিভিয়াস জেনারেশনের মতোই দেখছি। এখানে আমরা মেইন সেন্সর পাবো 64 মেগাপিক্সেলের, যা সনি IMX686, তারপরে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড শুটার, তারপরে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো রেয়ারের যে মেইন ক্যামেরা তাকে কিন্তু তার ছবিকে প্রসেস করবে স্ন্যাপড্রাগন 8 Gen 1। তো এর আইএসপি মোটামুটি খারাপ রেজাল্ট দিচ্ছে না, হ্যাঁ মানে প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করতে গেলে সেট আপ একরকম দেখলেও রেজাল্টের দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে। শার্পনেস ডিটেল মোটামুটি ভালো পেয়েছি এখানে আমরা। ডাইনামিক রেঞ্জ ঠিক আছে, কালার কিছুটা স্যাচুরেটেড করে, কিছুটা বাড়িয়ে দেয়, আর কিছু কিছু ছবির ক্ষেত্রে আমার মনে হয়েছে একটু ওভার শার্পেনিং বা একটু ওভার প্রসেসিং করছে যেন, এটা হয়তো অনেকের চোখে লাগবে। এই বিষয়টা আবার কিছু কিছু মানুষের আবার ভালো লাগে, আমার কাছে একটু ওভার প্রসেস মনে হয়েছে। তারপরেও ওভারঅল মানে মেনে নেওয়ার মতো, এটাকে বলা যাবে না যে আপনি 50,000 টাকার বাজেটের অন্য স্মার্টফোনের চাইতে ভালো ভালো বলা যাবে না, বাট একদম ফেলেও দিতে পারবেন না। দেন আমরা যদি আসি নাইট মোডে এসে তুলনামূলকভাবে বেটার ছবি পেয়েছি, আলো কিছুটা বাড়িয়ে দেয়, শার্পনেস ডিটেলসও ভালো ধরে রাখে, সেই সাথে নয়েজও কাট করে একটা ভালো ছবি দিতে পারছিল। আর লো লাইট পেলে অটোমেটিকই কিন্তু আপনাকে নাইট মোডে শিফট করবে। এরপরে রয়েছে আলট্রাওয়াইড শুটার। আলট্রাওয়াইড শুটারটা আসলে এই জায়গাটাতে এসে একেবারেই আমার মনে হয়েছে 20-25 হাজার টাকার স্মার্টফোনের মতোই, অলমোস্ট সেরকম। এবং আমরা যদি মেইন শুটারের সাথে এর কালারের কম্পেয়ার করতে চাই তাহলে আমরা কালারে একটা তফাৎ দেখবো। ইভেন আলট্রাওয়াইডটা আমার মনে হয়েছে একটু বেশি বুস্ট আপ করে ফেলছিল মেইন ক্যামেরার তুলনায়। আর শার্পনেস ডিটেলস তুলনামূলকভাবে কিছুটা কম, ডাইনামিক রেঞ্জটা ওকে, বাট লো লাইটে একদমই টোটালি ডিজাস্টার। লো লাইটে আলট্রাওয়াইড সেন্সরের ছবি খুব একটা ভালো ছিল না, যেটা আরেকটু ভালো হতে পারতো যেহেতু ফোনের দাম একদমও কম না। দেন ম্যাক্রো শুটার, যা একদমই অ্যাভারেজ, এটা না দিলেও চলতো, দুইটা ক্যামেরা হলেও ক্ষতি ছিল না। দেন পোর্ট্রেট মোড, যা আমরা বরাবরই Xiaomi স্মার্টফোনে ভালো পেয়েছি, এই স্মার্টফোনটা তার ব্যতিক্রম না। যেমন এজ ডিটেকশন ভালো আছে, সেই সাথে মেইন সাবজেক্টের ডিটেলও মোটামুটি ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার কিছুটা শিফট হতে লক্ষ্য করা যায়, বাট ওকে, এটা মেনে নেবেন। মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS-এ। প্রিভিয়াস জেনারেশনে আমরা সর্বোচ্চ কিন্তু 30 FPS পেয়েছিলাম 4K-তে, এবারে 60 FPS আপনি পাচ্ছেন। ভিডিও কোয়ালিটি ভালোই বলবো, তবে কিছুটা ফোকাস হান্টিং করে একটু ইস্যু আছে এখানে। এর বাইরে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো বলা যায়। ইআইএস আছে, আপনি মোটামুটি ভালো একটা স্ট্যাবল শুটও পাবেন, যেমনটা আপনারা এখন দেখছেন। কালার একটু এখানে বুস্ট করে, বাট ওকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 20 মেগাপিক্সেলের, যা মনে হয়েছে একটু সফট ছবি দেয়। এই ডাইনামিক রেঞ্জটা আরেকটু ভালো হতে পারতো। এই ধরনের সফট ছবি আবার অনেক সেলফি লাভারই পছন্দ করে থাকেন, তাদের হয়তো ভালো লাগবে। আমার কাছে মনে হয় আরেকটু যদি মানে ন্যাচারাল রাখা যেত তাহলে বেশি ভালো লাগতো। লো লাইটে আরও কিছুটা সফট করে ফেলছিল এর ছবিগুলো। ওভারঅল ক্যামেরা সেকশনে আমি আরেকটু বেটার কিছু আশা করছিলাম, তবে যে জিনিসটা আপনাকে এই স্মার্টফোনের মুগ্ধ করেই ছাড়বে তা হলো এর স্পিকার কোয়ালিটি। স্মার্টফোনটিতে 4টা স্পিকার রয়েছে। সাধারণত আমরা প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে দেখতে পাই হয় সিঙ্গেল স্পিকার বা ডুয়াল বা স্টাইরিও স্পিকার এর মধ্যে থাকে, এখানে আপনি কোয়াড স্পিকার পাচ্ছেন। লাউডনেস যথেষ্ট ভালো, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন নেই। এর বেস এবং মানে খুবই ক্রিস্প একটা সাউন্ড দিতে পারে। সো আমার মনে হয় সাউন্ড কোয়ালিটি নিয়ে ইজিলি সন্তুষ্ট থাকবেন। যদি এভাবে গেমিং করেন তাহলে খুব একটা বাধাপ্রাপ্তও হয় না, যে আমাদের আঙুল যতটুকু ফাঁকা থাকে এখান থেকে সাউন্ডটা কিন্তু বের হতে পারে। তবে দুঃখের বিষয় 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নেই। স্মার্টফোনটা মোটামুটি স্লিম, হয়তো
আবার 50,000 টাকা হয়ে গেলে তো এই সমস্ত ফোনে দেয় না, এটা একটা এখন ভাব। তবে গেমিং ফোন থাকলে সুবিধা হতো আর কি। ব্যাটারি, স্মার্টফোনটাতে 4700 mAh এর ব্যাটারি রয়েছে। আমরা মোটামুটি 6.5 ঘন্টার মতো এসওটি পেয়েছি এর থেকে। আবার আপনি যদি ব্রাইটনেস বাড়িয়ে রাখেন সেই ক্ষেত্রে কিছুটা কম পাবেন। তো এটা অনেকটা ইউজারের উপরেও ডিপেন্ড করে। চার্জ করা যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। কোম্পানি ক্লেম করছে এর চার্জার দিয়ে আপনি 17 মিনিটে 0 to 100% চার্জ করতে পারবেন, বাট আমাদের এটা ফুল চার্জ করতে সময় লেগেছে 20 মিনিট। আপনি চার্জার হিসাবে পাবেন 120 ওয়াটের চার্জার। নেটওয়ার্ক কানেক্টিভিটি আমরা বোথ কানেকশনে ব্যবহার করে দেখছিলাম, অ্যাজ ইউজুয়াল স্মার্টফোনের মতোই ঠিকঠাক আছে, এখানে কোনো সমস্যা পাইনি। তবে মানে খুব বাড়তি কিছু পাইনি, যদিও এটা দাবি করছে যে নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে আপনি আরেকটু বেটার কিছু পাবেন, বাট আমাদের কাছে একদমই অ্যাজ ইউজুয়াল মনে হয়েছে। ফাইনালি থাকে ডিজাইনের বিষয়গুলো, যা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তারপরে যদি একটু বলি, রেয়ার প্যানেলের ডিজাইনটা দেখুন, একটু গেমিং ভাইব আছে। ইভেন আমরা এই যে ক্যামেরার পাশে যে ফ্ল্যাশ লাইটটা, সেটা সেই আগের মতো থান্ডারবোল্ট ডিজাইনে দেখছি, যা দেখতে অবশ্যই ভালো লাগবে, ইউনিক। দেন এই যে ক্যামেরার পাশে আপনি RGB পাবেন, এতে করে মানে একটা গেমিং ভাইব দেবে, যে সুবিধা আর কি। আর যেগুলো বলছিলাম, এই যে ট্রিগার আছে, তারপরে উপরে আপনি কিন্তু IR ব্লাস্টারও পাবেন, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, পোর্টস বাটনের যাবতীয় সব কিছু থাকছে, এই আর কি। 3.5 mm হেডফোন জ্যাক নেই। সো এই ছিল স্মার্টফোনটি। এখন যে বিষয়গুলো আমাদের কাছে একটু কম মনে হয়েছে সেগুলো যদি আরেকবার একটু বলি, 3.5 mm হেডফোন জ্যাক পায়নি, এটাতে মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে না। কেউ যদি 128GB ভ্যারিয়েন্ট কিনে থাকে তাহলে তার হয়তো বাড়ানোর প্রয়োজন পড়তে পারে, তখন মনে হবে মেমোরি কার্ড দিলেই সুবিধা হতো এইটা। দেন আমরা ক্যামেরা সেকশনটাতে আসলে একটু কমই বলবো, একদম প্রিভিয়াস জেনারেশনের সেটআপই বলা যায়। সো এইখানে আমি আরেকটু ইমপ্রুভমেন্ট চেয়েছিলাম। তাহলে হতো কি, এটা গেমিং ফোন, ওকে ফাইন গেমিং ফোন, বাট অনেকেই কিন্তু ভালো প্রসেসরযুক্ত একটা স্মার্টফোনে চায়, শুধু গেমিং করবে না, অন্য কাজ করবে, সেই সাথে তার ক্যামেরাও দরকার, তাদের জন্য একটা সুবিধা হতো এই। আর MIUI এখন পর্যন্ত ভালো, বাট ওনার তো মাথা খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়। আপনারা জানেন যে আপকামিং MIUI 14 আসবে, তো ওইটাতে যদি আসলে ওই ধরনের সুযোগ সুবিধা থাকে যে সব কিছু ভালো, আগের মতো ঝামেলা নেই, তাহলে হয়তো এই ফোনটা একটা ভালো প্যাকেজ হিসেবে থাকবে। ডে বাই ডে প্রাইস আরও কিছুটা কমার পসিবিলিটি আছে, তখন এটা আসলে দারুণ একটা প্যাকেজ হতে পারে। আর আমি এখনও বলবো, যদি কেউ গেমিংয়ের জন্য আসলে ফোন চয়েস করতে চান, আপনার বাজেট অ্যারাউন্ড 45 to 50K, দেন আপনি এটা চয়েস করতে পারেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো জায়গা না, স্যামজনেই। টাটা।